হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 66 পাবলিক সার্ভিস। অধ্যায় 66 সরকারি সেবা। ক্লাসিফিকেশন অফ সার্ভিস। পরিষেবার শ্রেণীবিভাগ। দি পাবলিক সার্ভিস, সিভিল সার্ভিস অর গভর্নমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া আর ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ: অল ইন্ডিয়া সার্ভিস, সেন্ট্রাল সার্ভিস অ্যান্ড স্টেট সার্ভিস। Their meaning and composition are explained below. ভারতে সরকারি পরিষেবাগুলি, সিভিল পরিষেবা বা সরকারি পরিষেবাগুলি তিনটি বিভাগে বিভক্ত: সর্বভারতীয় পরিষেবা, কেন্দ্রীয় পরিষেবা এবং রাজ্য পরিষেবাগুলি। তাদের অর্থ এবং রচনা নিচে ব্যাখ্যা করা হয়েছে। অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় পরিষেবা। অল ইন্ডিয়া সার্ভিস আর those সার্ভিস which are common to both central and state governments. The members of this service occupy top positions or key posts under both the center and the states and serve them by turns. সর্বভারতীয় পরিষেবাগুলি হল সেই পরিষেবাগুলি যা কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের কাছেই সাধারণ। এই পরিষেবাগুলির সদস্যরা কেন্দ্র এবং রাজ্য উভয়ের অধীনে শীর্ষ পদে বা মূল পদ দখল করে এবং পালাক্রমে তাদের পরিবেশন করে। At present, there are three all India service. There বর্তমানে তিনটি সর্বভারতীয় পরিষেবা রয়েছে, তারা হল: 1. ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস, ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস। 2. ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস, ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস। 3. ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আইএফএস, ভারতীয় বন পরিষেবা আইএফএস। In 1947, the Indian Civil Service ICS was replaced by IAS, and the Indian Police IP was replaced by IPS and were recognized by the Constitution as All India Service. In 1966, the Indian Forest Service was established as the third All India Service. 1947 সালে ভারতীয় সিভিল সার্ভিস আইসিএস আইএএস দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং ভারতীয় পুলিশ আইপিএস দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং সংবিধান দ্বারা সর্বভারতীয় পরিষেবা হিসাবে স্বীকৃত হয়েছিল। 1966 সালে ভারতীয় বন পরিষেবা তৃতীয় সর্বভারতীয় পরিষেবা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। The All India Service Act of 1951 authorized the central government to make rules in consultation with the state governments for the regulation of recruitment and service conditions of the members of All India Service. 1951 সালের সর্বভারতীয় পরিষেবা আইন কেন্দ্রীয় সরকারকে সর্বভারতীয় পরিষেবাগুলির সদস্যদের নিয়োগ এবং পরিষেবার শর্তাবলী নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের সাথে পরামর্শ করে নিয়ম প্রণয়নের জন্য অনুমোদিত করে। The members of this service are recruited and trained by the central government but are assigned to different states for work. They belong to different state cadres, the center having no cadre of its own in this regard. They serve the central government on deputation and after completing their fixed tenure they go back to their respective states. The central government obtains the service of these officers on deputation under the well-known tenure system. It must be noted here that irrespective of their division among different states, each of these All India Service form a single service with common rights and status and uniform scales of pay throughout the country. Their salaries and pensions are made by the states. এই পরিষেবাগুলির সদস্যদের কেন্দ্রীয় সরকার নিয়োগ এবং প্রশিক্ষিত করে, তবে কাজের জন্য বিভিন্ন রাজ্যে নিযুক্ত করা হয়। তারা বিভিন্ন রাষ্ট্রীয় ক্যাডারভুক্ত, এ বিষয়ে কেন্দ্রের নিজস্ব কোনো ক্যাডার নেই। তারা ডেপুটেশনে কেন্দ্রীয় সরকারের কাজ করে এবং তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ করার পরে তারা তাদের নিজ নিজ রাজ্যে ফিরে যায়। কেন্দ্রীয় সরকার সুপরিচিত মেয়াদ ব্যবস্থার অধীনে ডেপুটেশনে এই অফিসারদের পরিষেবা গ্রহণ করে। এখানে অবশ্যই উল্লেখ্য যে বিভিন্ন রাজ্যের মধ্যে তাদের বিভাজন নির্বিশেষে এই সর্বভারতীয় পরিষেবাগুলির প্রত্যেকটি সারা দেশে অভিন্ন অধিকার এবং মর্যাদা এবং অভিন্ন বেতনের স্কেল সহ একক পরিষেবা গঠন করে। তাদের বেতন এবং পেনশন রাজ্যগুলি পূরণ করে। The All India Service are controlled jointly by the central and state governments. The ultimate control lies with the central government while the immediate control is vested in the state governments.
Any disciplinary action, imposition of penalties against his officers can only be taken by the central government. সর্বভারতীয় পরিষেবাগুলি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির দ্বারা যৌথভাবে নিয়ন্ত্রিত হয়। চূড়ান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে এবং অবিলম্বে নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে ন্যস্ত। এই অফিসারদের বিরুদ্ধে কোন শান্তিমূলক ব্যবস্থা, দণ্ড আরোপ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই নিতে পারে। Sardar Vallabhbhai Patel was the chief protagonist of All India service in the Constituent Assembly. Hence, he came to be regarded as the father of All India service. সর্দার বল্লভভাই প্যাটেল গণপরিষদে সর্বভারতীয় পরিষেবার প্রধান নায়ক ছিলেন, তাই তিনি সর্বভারতীয় পরিষেবার জনক হিসাবে বিবেচিত হন। সেন্ট্রাল সার্ভিস, কেন্দ্রীয় পরিষেবা। The personnel of central service work under the exclusive jurisdiction of the central government. They hold specialized, functional and technical positions in various departments of the central government. কেন্দ্রীয় পরিষেবার কর্মীরা কেন্দ্রীয় সরকারের একচেটিয়া এখতিয়ারের অধীনে কাজ করে। তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে বিশেষায়িত, কার্যকর এবং প্রযুক্তিগত পদে অধিষ্ঠিত। Before independence, the central service were classified into Class I, Class II, subordinate and inferior service. After independence, the nomenclature of subordinate and inferior service was replaced by Class II and Class IV service. Again in 1974, the classification of central service into Class I, Class II, Class III and Class IV was changed to Group A, Group B, Group C and Group D, respectively. স্বাধীনতার আগে কেন্দ্রীয় পরিষেবাগুলিকে শ্রেণী -1, শ্রেণী -2, অধস্তন এবং নিম্নতর পরিষেবাগুলিতে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। স্বাধীনতার পর অধীনস্থ ও নিম্নমানের পরিষেবার নামকরণ শ্রেণী II এবং শ্রেণী -4 পরিষেবা দ্বারা প্রতিস্থাপিত হয়। আবার 1974 সালে কেন্দ্রীয় পরিষেবাগুলির শ্রেণীবিভাগকে শ্রেণী I, শ্রেণী II, শ্রেণী III এবং শ্রেণী IV যথাক্রমে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরিবর্তন করা হয়েছিল। At present, there are 62 গ্রুপ এ সেন্ট্রাল সার্ভিস। Some of them are. বর্তমানে 62টি গ্রুপ এ কেন্দ্রীয় পরিষেবা রয়েছে। তাদের মধ্যে কয়েকটি হল: 1. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কেন্দ্রীয় প্রকৌশল পরিষেবা। 2. সেন্ট্রাল হেলথ সার্ভিস, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা। 3. সেন্ট্রাল ইনফরমেশন সার্ভিস, কেন্দ্রীয় তথ্য পরিষেবা। 4. সেন্ট্রাল লিগ্যাল সার্ভিস, কেন্দ্রীয় আইনি পরিষেবা। 5. সেন্ট্রাল সেক্রেটারিয়াট সার্ভিস, কেন্দ্রীয় সচিবালয় পরিষেবা। 6. ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস পরিষেবা। 7. ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস, ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্টস পরিষেবা। 8. ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, ভারতীয় অর্থনৈতিক পরিষেবা। 9. ইন্ডিয়ান ফরেইন সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। 10. ইন্ডিয়ান মেটরোলজিক্যাল সার্ভিস, ভারতীয় আবহাওয়া পরিষেবা। 11. ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, ভারতীয় ডাক পরিষেবা। 12. ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ইনকাম ট্যাক্স, ভারতীয় রাজস্ব পরিষেবা, শুল্ক, আবগারি এবং আয়কর। 13. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ভারতীয় পরিসংখ্যান পরিষেবা। 14. ওভারসাস কমিউনিকেশন সার্ভিস, ওভারসিজ কমিউনিকেশন সার্ভিস। 15. রেলওয়ে পার্সোনেল সার্ভিস, রেলওয়ে পার্সোনেল সার্ভিস। Most of the above cadres of Group A Central Service have also corresponding Group B service. The Group C Central Service consists of clerical personnel while Group D consists of manual personnel. Thus Group A and Group B comprises of gazetted officers while Group C and Group D are non-gazetted. Group A Central Serviceের উপরোক্ত ক্যাডারগুলির বেশিরভাগেরই অনুরূপ Group B পরিষেবা রয়েছে। গ্রুপ সি সেন্ট্রাল পরিষেবাগুলি কেরানি কর্মীদের নিয়ে গঠিত যখন গ্রুপ ডি ম্যানুয়াল কর্মীদের নিয়ে গঠিত। এইভাবে গ্রুপ এ এবং গ্রুপ বি গেজেটেড অফিসারদের নিয়ে গঠিত যখন গ্রুপ সি এবং গ্রুপ ডি নন গেজেটেড। Among all, the Indian Foreign Service (IFS) is the highest central service in terms of prestige, status, pay and emoluments. In fact, it though a central service competes with the All India service in position, status and pay scales. It comes next to the IAS in ranking and its pay scale is higher than the IPS.
সকলের মধ্যে ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস হল প্রতিপত্তি, মর্যাদা, বেতন এবং ভাতার দিক থেকে সর্বোচ্চ কেন্দ্রীয় পরিষেবা। প্রকৃতপক্ষে এটি যদিও একটি কেন্দ্রীয় পরিষেবা, অবস্থা এবং বেতন স্কেলে সর্বভারতীয় পরিষেবাগুলির সাথে প্রতিযোগিতা করে। এটি র্যাঙ্কিং আইএএস এর পরে আসে এবং এর বেতন স্কেল আইপিএস এর থেকে বেশি। স্টেট সার্ভিস, রাষ্ট্রীয় পরিষেবা। The personnel of state service work under the exclusive jurisdiction of the state government. They hold different positions, general, functional and technical in the departments of the state government. However, they occupy lower positions in the administrative hierarchy of the state than those held by the members of the All India Service, IAS, IPS and IFS. রাষ্ট্রীয় পরিষেবার কর্মীরা রাজ্য সরকারের একচেটিয়া অধীনে কাজ করে। তারা রাজ্য সরকারের বিভাগগুলিতে বিভিন্ন পদে, সাধারণ, কার্যকরী এবং প্রযুক্তিগত অধিষ্ঠিত। যাই হোক, তারা সর্বভারতীয় পরিষেবার আইএএস, আইপিএস এবং আইএফএস সদস্যদের চেয়ে নিম্ন পদে রাজ্যের প্রশাসনিক স্তরবিন্যাস দখল করে। The number of service in a state differ from state to state. The service that are common to all the states are. একটি রাজ্যে পরিষেবার সংখ্যা রাজ্য থেকে রাজ্যে আলাদা। সমস্ত রাজ্যের জন্য সাধারণ পরিষেবাগুলি হল: 1. সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস। 2. পুলিশ সার্ভিস, পুলিশ সার্ভিস। 3. ফরেস্ট সার্ভিস, বন পরিষেবা। 4. এগ্রিকালচারাল সার্ভিস, কৃষি সেবা। 5. মেডিকেল সার্ভিস, চিকিৎসা সেবা। 6. ভেটেরিনারি সার্ভিস, ভেটেরিনারি সার্ভিস। 7. ফিশারিজ সার্ভিস, মৎস্য সেবা। 8. জুডিশিয়াল সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস। 9. পাবলিক হেলথ সার্ভিস, জনস্বাস্থ্য পরিষেবা। 10. এডুকেশনাল সার্ভিস, শিক্ষামূলক পরিষেবা। 11. কোঅপারেটিভ সার্ভিস, সমবায় পরিষেবা। 12. রেজিস্ট্রেশন সার্ভিস, নিবন্ধন পরিষেবা। 13. সেলস ট্যাক্স সার্ভিস, বিক্রয় কর পরিষেবা। 14. জেইল সার্ভিস, জেল সার্ভিস। 15. সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ারদের পরিষেবা। ইচ অফ দিস সার্ভিস ইজ নেমেড আফটার দি স্টেট, দ্যাট ইজ, নেম অফ দি স্টেট ইজ অ্যাডেড অ্যাজ এ প্রিফিক্স। For example, in Andhra Pradesh AP, they are known as AP Civil Service, AP Police Service, AP Forest Service, AP Agricultural Service, AP Medical Service, AP Veterinary Service, AP Fisheries Service, AP Judicial Service, and so on. Among all the state service, the civil service, also known as the administrative service, is the most prestigious. এই পরিষেবাগুলির প্রতিটির নামকরণ করা হয়েছে রাজ্যের নামে, অর্থাৎ রাজ্যের নাম একটি উপসর্গ হিসাবে যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, অন্ধ্রপ্রদেশে এপি তারা এপি সিভিল সার্ভিস, এপি পুলিশ সার্ভিস, এপি ফরেস্ট সার্ভিস, এপি এগ্রিকালচারাল সার্ভিস, এপি মেডিকেল সার্ভিস, এপি ভেটেরিনারি সার্ভিস, এপি ফিশারিজ সার্ভিস, এপি জুডিশিয়াল সার্ভিস এবং আরও অনেক কিছু নামে পরিচিত। সমস্ত রাষ্ট্রীয় পরিষেবাগুলির মধ্যে সিভিল সার্ভিস প্রশাসনিক পরিষেবা হিসাবেও পরিচিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ। Like the central service, the state service are also classified into 4 categories: Class I, Group I or Group A, Class II, Group II or Group B, Class III, Group III or Group C, and Class IV, Group IV or Group D. কেন্দ্রীয় পরিষেবাগুলির মতো রাজ্য পরিষেবাগুলিকেও 4টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে: শ্রেণী আই, গ্রুপ আই বা গ্রুপ এ; শ্রেণী II, গ্রুপ II বা গ্রুপ বি; শ্রেণী III, গ্রুপ III বা গ্রুপ সি; এবং চতুর্থ শ্রেণী গ্রুপ IV বা গ্রুপ ডি। Further, the state service are also classified into gazetted class and non-gazetted class. Usually, Class I, Group A, and Class II, Group B, service are gazetted classes, while Class III, Group C, and Class IV, Group D, service are non-gazetted classes. The names of the members of gazetted class are published in the Government Gazette for appointment, transfer, promotion and retirement, while those of the non-gazetted are not published. Further, the members of the gazetted class enjoy some privileges which are denied to the members of non-gazetted class. Also, the members of the gazetted class are called officers, while those of non-gazetted are called employees.
অধিকন্তু রাষ্ট্রীয় পরিষেবাগুলিও গেজেটেড শ্রেণী এবং নন গেজেটেড শ্রেণীতে বিভক্ত। সাধারণত ক্লাস আই গ্রুপ এ এবং ক্লাস আইআই গ্রুপ বি পরিষেবাগুলি গেজেটেড শ্রেণী, যেখানে ক্লাস আইআই গ্রুপ সি এবং শ্রেণী -4 গ্রুপ ডি পরিষেবাগুলি নন গেজেটেড ক্লাস। নিয়োগ, বদলি, পদোন্নতি ও অবসর গ্রহণের জন্য গেজেটেড শ্রেণীর সদস্যদের নাম সরকারি গেজেটে প্রকাশিত হয়, অথচ নন গেজেটেডদের নাম প্রকাশ করা হয় না। তদুপরি গেজেটেড শ্রেণীর সদস্যরা কিছু সুযোগ সুবিধা ভোগ করে যা নন গেজেটেড শ্রেণীর সদস্যদের থেকে বঞ্চিত। এছাড়াও গেজেটেড শ্রেণীর সদস্যদের বলা হয় অফিসার এবং নন গেজেটেডদের কর্মচারী বলা হয়। The All India Service Act of 1951 specifies that senior posts not exceeding 33 and 1/3% in the Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS), and Indian Forest Service (IFS) are required to be filled in by promotion of officers employed in the state service. Such promotions are made on the recommendation of selection committee constituted for this purpose in each state. Such a committee is presided over by the chairman or a member of UPSC. 1951 সালের অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট সুনির্দিষ্ট করে যে ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস, ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএস এবং ভারতীয় বন পরিষেবা আইএফএস তে 33 এবং 1/3 বেশি নয় এমন সিনিয়র পদগুলি পূরণ করতে হবে। রাষ্ট্রীয় পরিষেবায় নিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি মাধ্যমে প্রতিটি রাজ্যে এই উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে এই ধরনের পদোন্নতি করা হয়। এই ধরনের কমিটির সভাপতিত্ব করেন ইউপিএসসির চেয়ারম্যান বা সদস্য। কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। আর্টিকেলস 308 to 314 in part XIV of the Constitution contain provisions with regard to all India service, central service and state service. সংবিধানের XIV অংশের 308 থেকে 314 অনুচ্ছেদে সর্বভারতীয় পরিষেবা, কেন্দ্রীয় পরিষেবা এবং রাজ্য পরিষেবাগুলির বিষয়ে বিধান রয়েছে। 1. রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস কন্ডিশনস, নিয়োগ এবং পরিষেবার শর্তাবলী। আর্টিকেল 309 empowers the Parliament and the state legislatures to regulate the recruitment and the conditions of service of the persons appointed to public service and posts under the centre and the states, respectively. Until such laws are made, the President or the Governor can make rules to regulate these matters. অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাগুলিকে যথাক্রমে কেন্দ্র এবং রাজ্যগুলির অধীনে সরকারি পরিষেবা এবং পদগুলিতে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ এবং পরিষেবার শর্তাবলী নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। এই ধরনের আইন প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি বা গভর্নর এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার জন্য বিধি তৈরি করতে পারেন। Recruitment includes any method provided for inducting a person in public service like appointment, selection, deputation, promotion and appointment by transfer. নিয়োগ, নির্বাচন, ডেপুটেশন, পদোন্নতি এবং বদলির মাধ্যমে নিয়োগের মতো সরকারি চাকরিতে একজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রদত্ত যে কোনো পদ্ধতি অন্তর্ভুক্ত করে। The conditions of service of a public servant includes pay, allowances, periodical increments, leave, promotion, tenure or termination of service, transfer, deputation, various types of rights, disciplinary action, holidays, hours of work and retirement benefits like pension, provident fund, gratuity and so on. একজন সরকারি কর্মচারীর চাকরির শর্তের মধ্যে রয়েছে বেতন, ভাতা, পর্যায়ক্রমিক বৃদ্ধি, ছুটি, পদোন্নতি, চাকরির মেয়াদ বা অবসান, বদলি, ডেপুটেশন, বিভিন্ন ধরনের অধিকার, শান্তিমূলক ব্যবস্থা, ছুটি, কাজের সময় এবং অবসরকালীন সুবিধা যেমন পেনশন, ভবিষ্যদাতা, তহবিল, গ্র্যাচুইটি এবং আরও অনেক কিছু। Under this provision, the Parliament or the state legislature can impose reasonable restrictions on the fundamental rights of public servants. In the interests of integrity, honesty, efficiency, discipline, impartiality, secrecy, neutrality, anonymity, devotion to duty and so on. Such restrictions are mentioned in the conduct rules like Central Service Conduct Rules, Railway Service Conduct Rules and so on. এই বিধানের অধীনে সংসদ বা রাষ্ট্রীয় আইনসভা সততা, দক্ষতা, শৃঙ্খলা, নিরপেক্ষতা, গোপনীয়তা,
নিরপেক্ষতা, পরিচয় গোপন রাখা, কর্তব্যের প্রতি নিষ্ঠা ইত্যাদির স্বার্থে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের উপর যৌক্তিক বিধিনিষেধ আরোপ করতে পারে। সেন্ট্রাল সার্ভিসেস কন্ডাক্ট রুলস, রেলওয়ে সার্ভিসেস কন্ডাক্ট রুলস ইত্যাদির মতো আচরণ বিধিতে এই ধরনের বিধিনিষেধ উল্লেখ করা হয়েছে। 2. টেনার অফ অফিস, অফিসের মেয়াদ। According to Article 310, members of the Defence Service, the Civil Service of the Centre and the All India Service or persons holding military posts or civil posts under the Centre, hold office during the pleasure of the President. Similarly, members of the Civil Service of a state or persons holding civil posts under a state, hold office during the pleasure of the Governor of the state. অনুচ্ছেদ 310 অনুসারে প্রতিরক্ষা পরিষেবার সদস্যরা কেন্দ্রের সিভিল সার্ভিস এবং সর্বভারতীয় পরিষেবা বা কেন্দ্রের অধীনে সামরিক পদ বা বেসামরিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা রাষ্ট্রপতির খুশির সময় পদে অধিষ্ঠিত হন। একইভাবে একটি রাজ্যের সিভিল সার্ভিসের সদস্যরা বা রাষ্ট্রের অধীনে বেসামরিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা রাজ্যের গভর্নরের আনন্দের সময় অফিসে অধিষ্ঠিত হন। However, there is an exception to this general rule of dismissal at pleasure. The President or the Governor may, in order to secure the service of a person having special qualifications, provide for the payment of compensation to him in 2 cases. যাই হোক, আনন্দে বরখাস্তের এই সাধারণ নিয়মের ব্যতিক্রম রয়েছে। রাষ্ট্রপতি বা গভর্নর বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির পরিষেবাগুলি সুরক্ষিত করার জন্য তাকে 2টি ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করতে পারেন। If the post is abolished before the expiration of the contractual period, or চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পদটি বিলুপ্ত হলে, বা if he is required to vacate that post for reasons not connected with misconduct on his part. Notably, such a contract can be made only with a new entrant, that is, a person who is not already a member of a defence service, a civil service of the centre, an all India service or a civil service of a state. যদি তার পক্ষ থেকে অসদাচরণের সাথে যুক্ত না থাকার কারণে তাকে সেই পদটি ত্যাগ করতে হয়। উল্লেখযোগ্যভাবে এই ধরনের একটি চুক্তি শুধুমাত্র একজন নতুন প্রবেশকারীর সাথে করা যেতে পারে, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি ইতিমধ্যেই কোনো প্রতিরক্ষা পরিষেবা, কেন্দ্রের একটি সিভিল সার্ভিস, একটি সর্বভারতীয় পরিষেবা বা কোনো রাজ্যের নাগরিক পরিষেবার সদস্য নন। 3. সাফেগার্ডস টু সিভিল সার্ভান্টস, বেসামরিক কর্মচারীদের সুরক্ষা। আর্টিকেল 311 places to restrictions on the above doctrine of pleasure. In other words, it provides to safeguards to civil servants against any arbitrary dismissal from their posts. অনুচ্ছেদ 311 উপরের আনন্দের মতবাদে 2টি সীমাবদ্ধতা রাখে। অন্য কথায়, এটি বেসামরিক কর্মচারীদের তাদের পদ থেকে যে কোনো ইচ্ছামতো বরখাস্তের বিরুদ্ধে 2টি সুরক্ষা প্রদান করে। A civil servant cannot be dismissed or removed by an authority subordinate to that by which he was appointed. একজন বেসামরিক কর্মচারীকে বরখাস্ত বা অপসারণ করা যাবে না তার অধীনস্থ কোনো কর্তৃপক্ষ যে দ্বারা তাকে নিযুক্ত করা হয়েছিল। B. A civil servant cannot be dismissed or removed or reduced in rank except after an inquiry in which he has been informed of the charges against him and given a reasonable opportunity of being heard in respect of those charges. একজন সরকারি কর্মচারীকে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হয়েছে এমন তদন্ত ছাড়া তাকে বরখাস্ত করা বা অপসারণ বা পদমর্যাদায় কমানো যাবে না। The above 2 safeguards are available only to the members of the civil service of the centre, the All India Service, the civil service of a state or to persons holding civil posts under the centre or a state and not to the members of defence service or persons holding military posts. উপরোক্ত 2টি সুরক্ষা শুধুমাত্র কেন্দ্রের সিভিল সার্ভিসের সদস্যদের জন্য, সর্বভারতীয় পরিষেবা, একটি রাজ্যের সিভিল সার্ভিস বা কেন্দ্র বা রাজ্যের অধীনে বেসামরিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের জন্য উপলব্ধ এবং প্রতিরক্ষা পরিষেবার সদস্যদের জন্য নয় অথবা সামরিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। However, the second safeguard, holding inquiry, is not available in the following 3 cases. যাই হোক, নিম্নলিখিত 3টি ক্ষেত্রে দ্বিতীয় সুরক্ষা, হোল্ডিং ইনকোয়ারি, পাওয়া যায় না।
Where a civil servant is dismissed or removed or reduced in rank on the ground of conduct which has led to his conviction on a criminal charge, or যেখানে একজন বেসামরিক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বা অপসারণ করা হয়েছে বা আচরণের ভিত্তিতে পদমর্যাদায় হ্রাস করা হয়েছে যা তাকে ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে, বা b. Where the authority empowered to dismiss or remove a civil servant or to reduce him in rank is satisfied that for some reason to be recorded in writing it is not reasonably practicable to hold such inquiry, or যেখানে কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত বা অপসারণ বা পদমর্যাদায় কমানোর ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ সন্তুষ্ট যে কোনো কারণে লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে এই ধরনের তদন্ত করা যুক্তিসঙ্গতভাবে বাস্তবসম্মত নয়, বা c. Where the president or the governor is satisfied that in the interest of the security of the state it is not expedient to hold such inquiry, যেখানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সন্তুষ্ট হন সেখানে এই ধরনের তদন্ত করা সমীচীন নয়। Originally, the opportunity of being heard was given to a civil servant at two stages, at the inquiry stage and at the punishment stage. But, the 42 Amendment Act of 1976 abolished the provision for second opportunity, that is, the right of a civil servant to make representation against the punishment proposed as a result of the findings of the inquiry. Hence, the present position is that where it is proposed, after inquiry, to impose upon a civil servant the punishment of dismissal, removal or reduction in rank, it may be imposed on the basis of the evidence adduced at the inquiry without giving him any opportunity of making representation on the penalty proposed. প্রাথমিকভাবে একজন সরকারি কর্মচারীকে শুনানির সুযোগ দেওয়া হয়েছিল দুটি পর্যায়ে, তদন্ত পর্যায়ে এবং শাস্তি পর্যায়ে। কিন্তু 1976 সালের 42তম সংশোধনী আইন দ্বিতীয় সুযোগের বিধান বাতিল করেছে, অর্থাৎ তদন্তের ফলাফলের ফলে প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার জন্য একজন সরকারি কর্মচারীর অধিকার। অতএব বর্তমান অবস্থান হল যে যেখানে একজন সরকারি কর্মচারীকে বরখাস্ত, অপসারণ বা পদমর্যাদা হ্রাসের শাস্তি আরোপ করার তদন্তের পরে প্রস্তাব করা হয়, সেখানে তাকে কোনো কিছু না দিয়ে তদন্তে যোগ করা প্রমাণের ভিত্তিতে এটি আরোপ করা যেতে পারে। প্রস্তাবিত শাস্তির উপর প্রতিনিধিত্ব করার সুযোগ। The Supreme Court held that the expression reasonable opportunity of being heard envisaged to a civil servant in the second safeguard mentioned above includes. সুপ্রিম কোর্ট বলেছে যে একজন সরকারি কর্মচারীকে উপরে উল্লিখিত দ্বিতীয় সুরক্ষায় অভিব্যক্তি শোনা হওয়ার যুক্তিসঙ্গত সুযোগ এর মধ্যে রয়েছে an opportunity to deny his guilt and establish his innocence, which he can only do if he is told what the charges leveled against him are and the allegations on which such charges are based. তার অপরাধ অস্বীকার করার এবং তার নির্দোষতা প্রতিষ্ঠা করার একটি সুযোগ যা সে কেবল তখনই করতে পারে যদি তাকে বলা হয় যে তার বিরুদ্ধে আরোপিত অভিযোগগুলি কি এবং যে অভিযোগের ভিত্তিতে এই ধরনের অভিযোগ রয়েছে। b. An opportunity to defend himself by cross-examining the witnesses produced against him and by examining himself or any other witnesses in support of his defense, and তার বিরুদ্ধে উত্থাপিত সাক্ষীদের জেরা করে এবং তার আত্মপক্ষ সমর্থনে নিজেকে বা অন্য কোনো সাক্ষীকে জেরা করার মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ, এবং c. The disciplinary authority must supply a copy of the inquiry officer's report to the delinquent civil servant for observations and comments before the disciplinary authority considers the report. শান্তিমূলক কর্তৃপক্ষ প্রতিবেদনটি বিবেচনা করার আগে তদন্তকারী কর্তৃপক্ষকে অবশ্যই তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের একটি অনুলিপি অপরাধী সরকারি কর্মচারীকে পর্যবেক্ষণ এবং মন্তব্যের জন্য সরবরাহ করতে হবে। 4. অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় পরিষেবা। আর্টিকেল 312 মেক্স দি ফলোয়িং প্রভিশনস ইন রেসপেক্ট অফ অল ইন্ডিয়া সার্ভিস। অনুচ্ছেদ 312 সর্বভারতীয় পরিষেবার ক্ষেত্রে নিম্নলিখিত বিধানগুলি তৈরি করে। The Parliament can create new All India Service including an All India Judicial Service if the Rajya Sabha passes a resolution declaring that it is necessary or expedient in the national interest to do so.
Such a resolution in the Rajya Sabha should be supported by 2/3 of the members present and voting. This power of recommendation is given to the Rajya Sabha to protect the interests of states in the Indian federal system. সংসদ নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করতে পারে, একটি সর্বভারতীয় বিচারক পরিষেবা সহ, যদি রাজ্যসভা একটি প্রস্তাব পাশ করে যে ঘোষণা করে যে এটি করা জাতীয় স্বার্থে প্রয়োজনীয় বা সমীচীন। রাজ্যসভায় এই ধরনের একটি প্রস্তাব উপস্থিত থাকা এবং ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা সমর্থন করা উচিত। ভারতীয় ফেডারেল ব্যবস্থায় রাজ্যগুলির স্বার্থ রক্ষার জন্য সুপারিশের এই ক্ষমতা রাজ্যসভাকে দেওয়া হয়। The Parliament can regulate the recruitment and conditions of service of persons appointed to All India Service. Accordingly, the Parliament has enacted the All India Service Act 1951 for the purpose. সংসদ সর্বভারতীয় পরিষেবাগুলিতে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ এবং পরিষেবার শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে। তদনুসারে, সংসদ এই উদ্দেশ্যে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট 1951 প্রণয়ন করেছে। The service known at the commencement of the Constitution, that is, January 26, 1950, as the Indian Administrative Service and the Indian Police Service are deemed to be service created by Parliament under this provision. ভারতীয় প্রশাসনিক পরিষেবা এবং ভারতীয় পুলিশ পরিষেবা হিসাবে সংবিধানের সূচনাকালে, অর্থাৎ 26 জানুয়ারি, 1950 পরিচিত পরিষেবাগুলি এই বিধানের অধীনে সংসদ দ্বারা তৈরি পরিষেবা বলে মনে করা হয়। The All India Judicial Service should not include any post inferior to that of a district judge. সর্বভারতীয় বিচার বিভাগীয় পরিষেবাতে জেলা বিচারকের চেয়ে নিকৃষ্ট কোনো পদ অন্তর্ভুক্ত করা উচিত নয়। A law providing for the creation of this service is not to be deemed as an amendment of the Constitution for the purposes of Article 368. এই পরিষেবা তৈরির জন্য একটি আইন প্রদান করে 368 অনুচ্ছেদের উদ্দেশ্যে সংবিধানের একটি সংশোধনী হিসাবে গণ্য করা হবে না। The 42 Amendment Act of 1976 made the provision for the creation of All India Judicial Service. No such law has been made so far. যদিও 1976 সালের 42তম সংশোধনী আইন সর্বভারতীয় বিচারক পরিষেবা তৈরির বিধান করেছিল, এখনও পর্যন্ত এমন কোনো আইন করা হয়নি। 5. আদার প্রভিশনস, অন্যান্য বিধান। আর্টিকেল 312 ইনসার্টেড বাই দি 28th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1972 কনফার্স পাওয়ার্স অন দি পার্লামেন্ট টু ভ্যারি অর রিভোক দি কন্ডিশনস অফ সার্ভিস অফ পারসনস হু ওয়্যার অ্যাপয়েন্টেড টু এ সিভিল সার্ভিস অফ দি ক্রাউন ইন ইন্ডিয়া বিফোর 1950. Article 313 deals with transitional provisions and says that until otherwise provided, all the laws in force before 1950 and applicable to any public service would continue. Article 314 which made provision for protection of existing officers of certain service was repealed by the 28th Amendment Act of 1972. অনুচ্ছেদ 312 1972 সালের 28তম সংশোধনী আইন দ্বারা সন্নিবেশিত 1950 সালের আগে ভারতে ক্রাউনের সিভিল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের পরিষেবার শর্তগুলি পরিবর্তন বা প্রত্যাহার করার ক্ষমতা সংসদকে প্রদান করে। 313 অনুচ্ছেদ অন্তর্বর্তীকালীন বিধানগুলির সাথে সম্পর্কিত এবং বলে যে অন্যথায় প্রদান না করা পর্যন্ত 1950 সালের আগে বলবৎ এবং যে কোনো সরকারি পরিষেবার জন্য প্রযোজ্য সমস্ত আইন অব্যাহত থাকবে। অনুচ্ছেদ 314 যা নির্দিষ্ট পরিষেবার বিদ্যমান কর্মকর্তাদের সুরক্ষার বিধান করেছিল 1972 সালের 28তম সংশোধনী আইন দ্বারা বাতিল করা হয়েছিল। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।